শুনছেন আজদাহা পর্ব ২৪ পার্ট ২। লিখেছেন সাবিলা সাবি, আর কণ্ঠে আমি ছোঁয়া। জেসপার কোনো পূর্বাভাস ছাড়াই ফিওনার কোমরে তার শক্ত হাত পেঁচিয়ে নিল আর তাকে নিজের শরীরে এমনভাবে মিশিয়ে নিল আকাশের কোনো প্রলয় আসন্নের মতো। তার দৃঢ় বাহুর বন্ধনে ফিওনা এতটাই অবশ হয়ে গেল যে শ্বাস নেওয়াও কঠিন হয়ে উঠল। জেসপারের উচ্চতা এতটাই যে ফিওনার মুখ এসে ঠেকেছে তার শক্ত বক্ষের কাছে। ফিওনা চোখ তুলতে তাকাতে বাধ্য হলো। তাকে অতিক্রম করে থাকা সেই গভীর নিষ্ঠুর সবুজ চোখের গভীরে কি এক অজানা আকর্ষণের টান। এক মুহূর্তে হারিয়ে গেল চারপাশের সবকিছু। ফিওনার মনের ভেতর ধীরে ধীরে ঢেউ তুলল এক নিঃশব্দ প্রতিধ্বনি, এক অভাবনীয় আকাঙ্ক্ষা। তার বুকের গতি ক্রমেই তীব্র হয়ে উঠল, আর তার অনুভূতি ধোঁয়ার মতো জড়িয়ে ধরল তাকে। এই ড্রাগন মনস্টারটা আসলে কি চায়? তার স্পর্শে কেন এমন এক অচেনা উত্তাপে পুড়ে যাচ্ছে সে? জেসপার একদম কাছে এসে গভীর আবেশী স্বরে বলে উঠল, তোমাকে না বলেছিলাম আমার কাছে আসবে না, নিজেকে আমার থেকে দূরে রাখবে, মনে নেই? ফিওনা অবাক হয়ে তাকিয়ে জবাব দিল, কিন্তু আজকে তো আমি আপনার কাছে আসিনি, আপনি নিজেই এসেছেন। জেসপারের চোখে এক অদ্ভুত কিছু ফুটে উঠল। তুমি আসতে বাধ্য করেছ। কেন বাধ্য করো? এমন এমন কাজ করো যে আমি সামনে আসতে বাধ্য হই। ফিওনা বিভ্রান্ত হয়ে বলল, আমি আবার কি করেছি? এই যে আমি যখন গ্লাস হাউসে ঢুকছিলাম, ছাদের দিকে তাকিয়ে দেখলাম পানির ঝর্ণা ছড়াচ্ছে। তখনই বুঝলাম কিছু তো একটা ঘটেছে ছাদে, তাই ছুটে এসেছি। ফিওনার চোখে বিস্ময়। আপনার কেন মনে হলো এটা আমি করেছি ছাদে? জ্যাসপার ঠোঁট বাঁকিয়ে এক রুক্ষ তিরস্কারে বলল, এমন বেয়াক্কেল কাজ কে করবে আর মাউন্টেন গ্লাস হাউসে? এই কথায় ফিওনার গা রাগে জ্বলে উঠল। নিজেকে জ্যাসপারের শক্ত বন্ধন থেকে মুক্ত করার জন্য প্রাণপণ চেষ্টা করল, কিন্তু আরো শক্ত করে সরু কোমল দেহটিকে নিজের বুকে চেপে ধরে রাখল জ্যাসপার। এমন এক অদম্য বন্ধনে ফিওনার শরীর ক্ষীণ হয়ে যাচ্ছে, কিন্তু সেই বন্ধনের গভীরে এক প্রচণ্ড আকর্ষণের স্রোত বইছে, যা তাকে তার অজান্তেই এক গভীর তীব্র আবেশে আচ্ছন্ন করে তুলেছে। জ্যাসপারের শক্তিশালী বাঁধনে বন্দি ফিওনা এক পলকে বলল, ছাড়ুন, আমি ব্যথা পাচ্ছি। জ্যাসপার নিচু কণ্ঠে তির্যক ভঙ্গিতে উত্তর দিল, ছাড়বো কেন? এটাই তো চেয়েছিলে, আমি তোমার প্রতি আকর্ষিত হয়ে তোমার কাছে আসি। ফিওনা বিস্ময়ে বলল, আপনাকে কে বলেছে যে আমি এটা চেয়েছি? জ্যাসপারের তীক্ষ্ণ চোখে বিদ্রূপ ফুটে উঠল। তাহলে ব্লেজার খুলে ফেলে দিয়েছো কেন? এখনো কি বুঝতে পারছো না তুমি কি অবস্থায় আছো? একবার নিজের দিকে তাকাও। ফিওনার কোমরে পেঁচিয়ে রাখা জ্যাসপারের হাত কিছুটা শিথিল হলেও তার কর্ষিত বাঁধন পুরোপুরি মুক্ত হলো না। ফিওনা ধীরে ধীরে নিজের দেহের দিকে তাকাতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। জ্যাসপারের বলা কথাগুলো তখনই তার কাছে অর্থবহ হয়ে উঠল। পলকের মধ্যে নিজেকে জ্যাসপারের হাত থেকে মুক্ত করে নিয়ে ফিওনা লজ্জায় পেছনে ফিরে দাঁড়ালো। তাড়াতাড়ি হাত দুটো বুকের সামনে আড়াআড়ি ভাবে এনে নিজের সম্ভ্রম রক্ষা করার চেষ্টা করলো। তার নিঃশ্বাস তখনও দ্রুততায় ওঠানামা করছে, অথচ কথার উত্তর খুঁজে পাচ্ছিল না। জেসপার লক্ষ্য করলো ফিওনার সারা শরীর ঠান্ডায় কাঁপছে। কোনো কথা না বলে সে মাটিতে পড়ে থাকা ব্লেজারটি তুলে আবারও ফিওনার কাঁপন ধরা শরীরের উপর আলতো করে জড়িয়ে দিল। তারপর নিঃশব্দে পেছন থেকে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে কণ্ঠে বলল, চলো কক্ষে যাই, সেখানেই তোমার সবকিছু দেখাবে। ফিওনার রক্ত মাথায় ছুটে এলো। তার কান দুটো লজ্জায় আগুনের মতো গরম হয়ে উঠল। এমন নির্লজ্জ উক্তির জবাব খুঁজে না পেয়ে সে তাড়াতাড়ি হাত দিয়ে নিজের দুই কান চেপে ধরে শব্দগুলোকে তাড়াতে চাইল। এক মুহূর্তে দূর থেকে একিওয়ারা সবকিছু লক্ষ্য করছিল। তার চোখে বিস্ময়ে ঝলসে উঠল। এ কেমন নতুন প্রিন্স! এমন আচরণ এক অনন্য বৈপরীত্য। প্রিন্স জ্যাসপারের আচরণে একিওরার মনে দ্বিধার স্রোত বইতে লাগলো। যে প্রিন্স কোনোদিন নারীর দিকে ভালো করে তাকায়নি, অ্যালিসের মতো অভিজাত ড্রাগন কন্যার সঙ্গেও যার বিবাহ ঠিক করা, তার হাতটাও আজ পর্যন্ত ধরেনি জ্যাসপার, সেই তিনি কি করে আজ মানব কন্যাকে এমন স্নেহময় তত্ত্বাবধানে জড়িয়ে নিচ্ছেন? ফিওনার কাঁপন দেখে ব্লেজারটি নিজের হাতে হাতে তাকে জড়িয়ে দিতে দেখা যেন একিওরার চোখে নতুন এক জ্যাসপারকেই উপস্থাপন করল। সন্দেহ আর বিস্ময়ে অবশিষ্ট না থাকতে পেরে জ্যাসপারের পিছু ফিরে তাকানোর আগেই একিওরা ছাদের দরজা থেকে সরে গেল।
এদিকে ফিওনার দিকে তাকিয়ে জ্যাসপার এক শান্ত অথচ গভীর কণ্ঠে বললেন, চলো এবার নিচে যাই। কাঁপতে কাঁপতে ফিওনা তার পিছু নিল। নিঃশব্দ সিঁড়িতে তাদের পদক্ষেপের শব্দ আরো গভীর হয়ে উঠল। ফিওনার শ্বাস আর জ্যাসপারের দীর্ঘ ছায়া সিঁড়ি বেয়ে নামতে নামতেই সেই বিকেলেই এক নতুন অধ্যায়ের সূচনা হলো। দুজন একসাথে ছাদ থেকে নামতেই জ্যাসপার নীরবে নিজের কক্ষে চলে গেল। ফিওনা করিডোর ধরে নিজের কক্ষের দিকে পা বাড়াতেই হঠাৎ একেবারে সামনে এসে পড়ে। চোখে মুখে জিজ্ঞাসা আর উদ্বেগের ছাপ নিয়ে ফিওনা জিজ্ঞাসা করলো, একিওরা, তুমি আমাকে ছাদে একা রেখে কোথায় চলে গিয়েছিলে? একিওরা খানিকটা বিব্রত হেসে বলল, আসলে একটা গুরুত্বপূর্ণ কাজের কথা মনে পড়ে গিয়েছিল, তাই নিচে নেমেছিলাম। আর অনেকক্ষণ পরেই দেখি থারেনিয়াস আর আলবিরা হাউসে প্রবেশ করেছে। ওদের সামনে তো ছাদে আসা সম্ভব ছিল না, নইলে ওরা ঠিকই ধরে ফেলতো যে তুমিও ছাদে আছো। ভেবেছিলাম কিছু সময় পরে কৌশলে তোমাকে নামিয়ে আনবো, কিন্তু তখনই দেখি প্রিন্স হনহন করে ছাদের দিকে উঠে যাচ্ছেন, তাই আর সাহস পাইনি। ফিওনা একটু ভ্রুকুটি করে বলল, সরি একিউ, আমি আসলে কৌতূহল সামলাতে না পেরে বাটনটি চাপ দিয়েছিলাম। একেবারে চিন্তান্বিত দৃষ্টিতে ফিওনার দিকে তাকিয়ে বলল, ফিওনা, এমন কোনো কাজ আর করো না প্লিজ। এতে শুধু তুমি না, আমাদের সবার বিপদ হতে পারে। এখন বরং নিজ ঘরে যাও, জামাকাপড় পাল্টে বিশ্রাম নাও। ফিওনা একরকম মাথা নেড়ে সম্মতি জানিয়ে একিওরার কাছ থেকে বিদায় নিয়ে নিজের কক্ষে চলে গেল। একিওরা করিডোরে নিস্তব্ধতায় দাঁড়িয়ে থেকে এক অজানা আশঙ্কায় মগ্ন হয়ে হাঁটতে থাকে। তার মনে প্রশ্ন, কি এমন ঘটছে প্রিন্সের মধ্যে যার ফলে সে এমন আচরণ করছে? কক্ষে প্রবেশ করে ফিওনা ভেজা কাপড় পাল্টানোর সময় ব্লেজারটা গা থেকে খুলতেই এক অদম্য আকর্ষণ অনুভব করলো। এক অদৃশ্য শক্তি তাকে সেই ব্লেজারের দিকে টানছিল। তার হাত স্বয়ংক্রিয়ভাবে ব্লেজারের উপর রেখে চোখ দুটো বন্ধ করে অল্প সময়ের জন্য তা উপরের দিকে টেনে নিয়ে ঘ্রাণ নিতে থাকলো। সেই ঘ্রাণ এক স্নিগ্ধ মাতাল করা সুবাস, যা তার স্নায়ুতে অজান্তে প্রবাহিত হচ্ছিল। জ্যাসপারের গায়ের পারফিউমের ঘ্রাণ তাতে ছিল কিছুটা মিষ্টি আর উষ্ণ আর আকর্ষণীয় ঘ্রাণ, যা হালকাভাবে এক ধরনের দারুচিনি আর সিগনেচার সিজলিং মশলার। ব্লেজারের প্রতিটি ভাঁজে সেই অদ্ভুত সুবাস মিশে আছে। ফিওনার দৃষ্টি জড়িয়ে এলো সেই ঘ্রাণের প্রতি। এই অদৃশ্য আর্কিটেকচারের মধ্যেই লুকিয়েছিল কিছু এক গভীরতা, যা তাকে আকর্ষণ করছিল তার হৃদয়ের গহীনে। সে ক্ষণিকের জন্য ঘ্রাণটিকে নিজের মধ্যে পূর্ণভাবে ধারণ করতে চাইল। সেই মুহূর্তে জ্যাসপারের উপস্থিতি প্রতিটি শ্বাসে মিশে গিয়েছিল। সারাদিন কেটে গেল। ফিওনা আর জ্যাসপারের সঙ্গে দেখা হলো না। সূর্য ঢলে পড়তেই জ্যাসপার তার ল্যাবের নির্জনতা আটকে ধরে ড্রাকনিসের সাথে সংযোগ স্থাপন করল। গভীর মনোযোগে সে তার ভাইকে উদ্ধারের পরিকল্পনা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এক গভীর প্রত্যয় তার চোখে মুখে বিরাজ করছে। রাত গড়িয়ে গেছে, কিন্তু জ্যাসপার সেই ল্যাবেই রয়ে গেছে। কাজ আর আলোচনা তাকে গ্রাস করে রেখেছে। অন্যদিকে ফিওনা বিশ্রামের ঘোরে তলিয়ে গেছে। আজকের দিনে ক্লান্তি আর শরীরের মৃদু অসুস্থতায় ঘুম তার কাছে একমাত্র আরাম। গভীর নিদ্রায় ডুবে গেছে সে। দিনের ঘটনাগুলোর ভার ঘুমের চাদরে মুছে যাচ্ছে। এক অচেনা শান্তি তার জগৎটাকে ঢেকে রেখেছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই একেওরা প্রতিদিনের মতোই ফিওনাকে ডেকে তোলার জন্য তার কক্ষে প্রবেশ করে। কিন্তু আজ সবকিছুই ভিন্ন মনে হলো। ফিওনা সাদা কম্বলের নিচে সম্পূর্ণভাবে ঢেকে নিশ্চল শুয়ে আছে। একেওরা একবার দুবার তার নাম ধরে ডাকলো, কিন্তু ফিওনা সাড়া দিল না। সে গভীর ঘুমে নিমগ্ন। মৃদু উদ্বেগে একেওরা ফিওনাকে হালকা ধাক্কা দিতেই হঠাৎ থমকে গেল। ফিওনার শরীর স্পর্শ করতেই অবাক হয়ে লক্ষ্য করলো যে তার ত্বক অস্বাভাবিকভাবে উষ্ণতায় দহন করছে, আগুনের উত্তাপে ঝলসে উঠেছে। এই তাপমাত্রা তাদের ভেনাসের স্বাভাবিক উষ্ণতার সমান, অথচ পৃথিবীতে এমন তাপমাত্রা অস্বাভাবিক আর অস্বস্তিকর। একেওরা তৎক্ষণাৎ বুঝল পৃথিবীর মানুষের জন্য এমন উত্তাপ কোনো সুস্থতার লক্ষণ নয়। এই তীব্র উষ্ণতা জ্বরের ইঙ্গিত দিচ্ছে, মানবদেহে অসুস্থতার প্রথম পদক্ষেপ। ফিওনার অসুস্থতা তার উদ্বেগকে আরো গাঢ় করে তুলল। সে ভাবতে লাগলো কিভাবে দ্রুত সাহায্য আনা যায় এই অসুস্থ মানব কন্যার জন্য। একেবারে দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে নেমে এসে থারিনিয়াস আর আলবিরাকে সবটা জানালো। ফিওনার অবস্থা শুনে তাদের চেহারাতেও গভীর উৎকণ্ঠা ভেসে উঠল। তারপর তারা সবাই নিঃশব্দে অপেক্ষায় দাঁড়িয়ে রইল, প্রিন্সের ল্যাব থেকে আসার প্রতীক্ষায়। অবশেষে গ্লাস হাউসের দরজা খুলে এক দুর্বার অথচ স্থির উপস্থিতিতে জ্যাসপার প্রবেশ করল। লিভিং রুমে সে সবার মুখে গাঢ় চিন্তার ছাপ খেয়াল করল।
সে মুহূর্তে পুরো স্থানটির বায়ু ভারী হয়ে উঠল তার অভিজাত্যের প্রভাবেই। প্রতিটি পদক্ষেপে তার নির্ভীক চাহনি, কঠোর মুখাবয়ব আর প্রখর নির্লিপ্ততার আভাস ফুটে উঠল। সবার কৌতূহল আর উৎকণ্ঠা ভেদ করে জ্যাসপার ধীর কণ্ঠে বলল, কি হয়েছে? সবাই এমনভাবে দাঁড়িয়ে আছো কেন একসাথে? তার প্রশ্নের প্রতিধ্বনিত সুরে সবাই আরো সংকুচিত হয়ে পড়ল। থাইনিয়াস কিছুক্ষণ চুপ থেকে অবশেষে বলল, প্রিন্স, ওই মানব মেয়েটির প্রবল জ্বর এসেছে, তাই তার দেহের অবস্থা অত্যন্ত শোচনীয়। জ্যাসপারের মুখে এক মুহূর্তের জন্য চিন্তার রেখা পড়লেও সে নিজেকে অটল রেখে মুখের ভাব পাল্টালো না। নিজের সমস্ত উদ্বেগকে লুকিয়ে রেখে দাঁড়িয়ে রইল সবার সামনে, নিরাসক্ততার অদৃশ্য আড়ালে গভীর চিন্তায় ডুবে। জ্যাসপার থারিনিয়াসকে গভীর কণ্ঠে নির্দেশ দিল, ল্যাবে যাও, পৃথিবীর মানুষের জ্বর সারাতে কি পদক্ষেপ নেওয়া দরকার তা জেনে এসো। থারিনিয়াস আদেশ পেয়ে দ্রুত ল্যাবের দিকে এগিয়ে গেল। এরপর জ্যাসপার একিওরার দিকে তাকিয়ে বলল, থারিনিয়াস আসার পর যা যা করতে হবে সে সব কিছু তুমি সম্পন্ন করবে। একিওরা সাহস করে এগিয়ে এসে বলল, প্রিন্স, আপনি একবার ফিওনাকে দেখে এলে কেমন হয়? তার কি অবস্থা তা নিজের চোখে দেখে আসতেন। জ্যাসপারের চোখে হালকা নির্লিপ্ততা ফুটে উঠল। কোনো প্রয়োজন নেই বলেই সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরে উঠে গেল। নিজের কক্ষে পৌঁছে দরজা বন্ধ করেই সে এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। হৃদয়ের কোনো চাপা কষ্টকে বাইরে বের হতে না দেওয়ার জন্য নিজেকে সামলে নিল। একেবারে দূর থেকে তাকিয়ে বুঝে গেল প্রিন্সের অন্তরে আদতে কোনো পরিবর্তন আসেনি। সে এখনো আগের মতোই কঠোর আর নিজের আবেগের প্রতি সম্পূর্ণ নির্মোহ।